তখন বয়স মণিমার কত, এই 13-14 হবে। এই বয়সে মেয়েদের সে সময় বিয়ে হয়ে যেত। মণিমার জন্য ছেলে দেখা হচ্ছিল। ওদের বাড়ি ছিল কুলটি, গ্রাম এলাকা বলা যায়। ঘরে বাবা মা ভাই বোন ছাড়া থাকতেন ঠাকুরদা। ঠাকুমা অনেকদিন আগেই মারা গিয়েছিলেন। মণিমা জানে তার ঠাকুরদা ভূতের মন্ত্রতন্ত্র জানেন। ভূতে ধরা অনেক কেস আসতো তার কাছে। ভূত ছাড়াতে তাকে কাছে দূরে অনেক জায়গায় যেতে হবে। মণিমা এ নিয়ে কখনো মাথা ঘামায়নি। মেয়ে হিসেবে ওকে ঘরের অনেক কাজ করতে হতো। বিবাহ আসন্ন, তাই ভালো ঘরণী হবার তোড় জোর চলছিল তখন। মা ডেকে রান্না শেখাতেন, ঘর গোছানো শেখাতেন। সেখানেও আর কি আছে, সব তো জানে মণিমা। গায়ের মেয়েরা তো স্কুলের পড়াটুকু করে বাকি সময় ঘরের কাজে কাটায়। গ্রামে ভয়ের চলন অপেক্ষাকৃত বেশি। ফাঁকা জায়গা, লোক সংখ্যা কম, তাই ভূতেরা নিরিবিলি থাকতে পারে। তাই বা বলি কি করে, ভালো ভূতে যারা নিজেদের নিয়ে তারা ব্যস্ত, অন্যের পেছনে লাগে না, ওদের বিরুদ্ধে কিছু বলারও থাকে না। কিন্তু অন্যের পেছনে লাগা ভয় দেখানো, এর ওর শরীরে প্রবেশ করে যাওয়া, এসব তো ভালো কথা না। তাই ওঝার সৃষ্টি হয়েছে, বিশেষ করে গ্রামে। দুষ্ট আত্মা ভূতেদের শায়েস্তা করার জন্যই তো ঠাকুরদার মতো ওঝাকে থাকতে হয় গ্রামে। মণিমা ওসব জানে, সব শুনে জেনেছে। নিজের চোখে ও কখনো ভূত দেখেনি, কখনো ভূতে পায়নি তাকে, আর এ নিয়ে কখনো মাথাও ঘামায়নি। কি দরকার, ভূত যদি থাকে থাকুক না, ওদের জায়গায় ওরা থাকবে আর আমাদের জায়গায় আমরা। বর্তমান সময় মণিমা এসব চিন্তা থেকে আরো দূরে থাকতে চায়। অবসর সময় হলে তার মনে পড়ে বিয়ে হবে, ওর বর হবে, ও কারো বা বউ হবে। ভাবতে কেমন যেন লাগে। সুন্দর একটা ছেলে, সে সাজবে বর, আর মণিমা সাজবে বউ। চিন্তায় বাধা পড়ল মণিমা। ঠাকুরদা এসে দাঁড়িয়েছেন দোরগোড়ায়। তার নিশ্চয় কোনো কাজ আছে। ঠাকুরদা বললেন, মণিমা, বৌমাকে বলো আমি বেরোচ্ছি এক জায়গায়, রাতে ফিরতে দেরি হবে। কোথায় ঠাকুরদা? মণিমা প্রশ্ন করল। নিতাইয়ের ঘরে যাচ্ছি। ঠাকুরদা বললেন, কি ভূত ভাগাতে? মণিমার প্রশ্ন। হ্যাঁ রে, মেয়েটার বউকে ভূতে ধরেছে। সুধা বৌদিকে? হ্যাঁ। এই বলে মণিমার ঠাকুরদা কৈলাস বাবু বেরিয়ে গেলেন নেতায়ের বাড়িতে। সুধা বৌদিকে ভূতে ধরেছে? মণিমার সঙ্গে সুধা বৌদির ভালো ভাব। অনেকদিন থেকে সুধা বৌদিকে চেনেও। বৌদি শিক্ষিত মহিলা। নিতাইদার সঙ্গে কলকাতার মেয়ে সুধার বিয়ে হয়েছিল, বিয়ে পাশ মেয়ে। তাকে কিনা ভূতে ধরল, তাও কিনা গ্রামের ভূত। সে ভূত অশিক্ষিত হবারই কথা। মণিমা রাতে একসময় ঘুমিয়ে পড়ল। জানতে পারল না কখন তার ঠাকুরদা এলেন নেতাইদার ঘর থেকে। গ্রামের ঘরগুলো থেকে একটা আরেকটা বেশ দূর দূর হয়। অনেক সময় দেখা যায় কয়েক হাজার গজ দূরত্বে এক ঘর থেকে আরেক ঘর। মণিমাদের বাড়িও তেমনি। ওদের বাড়ির পাশে মণ্ডল বাড়ি, কম হলেও 2-3 হাজার গজ দূরে তো হবেই। গ্রামের ঘরগুলোতে আরো একটা অসুবিধা, বাথরুম ল্যাট্রিন এগুলো অনেক দূরে দূরে হয়। থাকার ঘর থেকে সেগুলো বেশ দূরে তৈরি হয়। অবশ্য এটা স্বাস্থ্যের দিকে নজর রেখেই করা হতো। সেদিন মণিমার মনে ভূতের চিন্তা ঢুকে গিয়েছিল। বিশেষ করে সুধা বৌদিকে ভূতে ধরেছে কথা শোনার পর থেকে এমনটা হলো। মণিমা যে ঘরে শোয় তার পরে ঠিক সামনের দিকে বারান্দা। ঠাকুরদা যখন অনেক রাত করে বাড়ি ফেরেন তখন বারান্দার খাটেই শুয়ে যান। তার জন্য সে ব্যবস্থা আগে থেকেই করা থাকে। সেদিন সুধা বৌদির বাড়ি থেকে ভূত তাড়িয়ে আসতেও বেশ রাত হয়ে গেছিল। ঘরে এসে তিনি আর কাউকে ডাকেননি। বারান্দার খাটে পাতা বিছানাতে শুয়ে পড়লেন। মণিমা জানে ঠাকুরদা তার ভূতের মন্ত্র জানেন। তার মানে ভূতদেরও শত্রু তিনি। বাগে পেলে ভূতেরাও দাদুর ঘাড় চেপে ধরতে পিছপা হবে না। নেয়ার বদলা ওরা নিতে পারে না।
কারণ ঠাকুরদা সবসময় মন্ত্রতন্ত্র নিয়ে নাকি নিজেকে বেঁধে রাখেন। একসময় ঘুমিয়ে পড়ল মণিমা। শেষ রাতের দিকে তার ঘুম ভেঙে গেল। মনে হলো ঠাকুরদার কথা, নিশ্চয়ই সুধা বৌদির বাড়ি থেকে ফিরেছেন। সকালে উঠেই জানতে হবে সুধা বৌদি কেমন আছেন। আর ঘুম আসছিল না মণিমার। একবার বাথরুমে যাবার কথা ভাবছিল। উঠে বারান্দায় বের হল। আবছা অন্ধকারে দেখতে পেল ঠাকুরদা শুয়ে আছেন। সামান্য ভয় লাগছিল মণিমার। এমনিতে তার ভয় লাগে না, নিজে নিজেই বাইরে যেতে পারে, কাউকে ডেকে দাঁড়াতে বলতে হয় না। তবে আজ সুধা বৌদির কথা ভেবে কেমন যেন ভয় ভয় লাগছিল। ঠাকুরদাকে ডাকবে কিনা একবার ভাবল, তারপর না, এগিয়ে গেল। বর্ষার সময় ছিল, আশেপাশের জমিতে জল জমে আছে। তখন ফিস ফিস বর্ষা পড়ছিল। চাঁদনি রাত না হলেও শেষ রাতের ফালি চাঁদ আবছা আলো ছায়ায় খেলা করছিল যেন। বেশ লম্বা উঠান ছাড়িয়ে ধান জমি শুরুর কিনারায় মণিমাদের বাথরুম। পা টিপে টিপে এগোতে লাগলো মণিমা। ঠিক ফেরার সময় মনে হলো দূরে ধান ক্ষেতের জলে থপ থপ পা ফেলে কেউ হেঁটে যাচ্ছে। স্পষ্ট কানে গেল তার। মণিমা তাকালো, দেখতে পেল একটা আলো ধীরে ধীরে জমির ওপর দিয়ে এগিয়ে চলেছে। আলোর সঙ্গে কোনো মানুষকে দেখা গেল না, কোনো ছায়া দেখা গেল না, শুধু আলো এগিয়ে যাচ্ছে। কিন্তু থপ থপ ঝপ ঝপ কার পায়ের শব্দ হয়ে চলেছে। মনে হচ্ছে জমিতে জমা জলে কেউ পা ফেলে ফেলে হেঁটে যাচ্ছে। ভয়ে মণিমা দৌড়তে পারছিল না। তার গতি যেন কেমন শ্লথ হয়ে গেছে। কেউ যেন তাকে মোহাচ্ছন্ন করে রেখেছে। দেখতে পেল মণিমা আলো এক জায়গায় থেমে গেল। একটু পরেই সে সচল হল। আবার ঝপ ঝপ জল কেটে চলেছে সে। কিন্তু কোথায় চলেছে? এই যে তার দিকে এগিয়ে আসছে। ভয় পেল মণিমা। ও চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা বন্ধ। কোঁ কোঁ শব্দ ছাড়া আর কিছুই মুখ থেকে বেরোচ্ছিল না। শরীর কেমন আড়ষ্ট হয়ে গেছে। ও তাকিয়ে আছে আলোর দিকে। আলো ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। আর 30 হাত দূরে হবে আলো। শুধু আলো, সাথে কোনো জনপ্রাণী নেই। হঠাৎ মণিমার হুঁশ এলো। স্বপ্নের মতো হলেও যে ঘটনা সামনে ঘটে যাচ্ছে সে কি সত্যি? কে বলে চিৎকার করে উঠল মণিমা। আর সঙ্গে সঙ্গে আলোটা নিভে গেল। চলার শব্দ সঙ্গে সঙ্গে থেমে গেল। ততক্ষণে মণিমা বারান্দার ধারে কাছে পৌঁছে গেছে। এবার মনে হলো আলো নেই, তবে কেউ যেন এগিয়ে আসছে তার দিকে। কারো পায়ের শব্দ থপথপে এগিয়ে আসছে। কেউ যেন ওর কাছে আসছে। আরো আরো। চিৎকার দিয়ে মণিমা মাটিতে লুটিয়ে পড়ল। চিৎকারের শব্দে আচমকা ঠাকুরদার ঘুম ভেঙে গেল। ধরফর করে উঠলেন তিনি। মণিমাকে বারান্দার কিনারে পড়ে থাকতে দেখলেন। অজ্ঞান হয়ে পড়েছিল মণিমা। তার মাথায় জল দেওয়া হলো। মণিমার মা বাবা সবাই ব্যস্ত হয়ে এলেন। বেশ কিছু সময় পরে হুঁশ এলো। কৈলাসবাবু ব্যগ্র হয়ে জিজ্ঞেস করলেন, দিদা কেমন আছো? কি হয়েছে তোমার? মণিমা কিছু সময় চুপ করে থাকল। একটু আগের স্বপ্নের মতো যে ঘটনা তার সঙ্গে ঘটে গেল, ঠাকুর তাকে ধীরে ধীরে তা বলল। কৈলাসবাবু বললেন, এটা ঠিক করনি দিদি ভাই, আমায় একবার ডেকে যেতে পারতে। সব রাত তো আর সমান নয়, আর শেষ রাত খুব খারাপ। তোমার কাছে হরেন্দ্র আসছিল। হরেন্দ্র? না না, আমি শুধু আলো দেখেছি, মণিমা বলল। তুমি জানো না দিদি ভাই, ও হরেন্দ্র এমনি সময় হয়ে যায়। ওই দূরের শ্মশান থেকে উঠে আসে।
ওর মৃত্যু তো স্বাভাবিক ছিল না। কৈলাসবাবু মানে ঠাকুরদা ওই রাতেই নাতনিকে ছেড়ে দিলেন, বললেন আর কিছু ভয় নেই। পরদিন ঠাকুরদা মানে কৈলাসবাবু বললেন আলেয়ার কথা। গায়ের হরেন্দ্রর অনেক টাকা পয়সা ছিল, ডাকাতের ভয়ে সে টাকা পয়সা ঘরে রাখত না। তার নিজের কোন জমির কোনায় মাটির নিচে নাকি পোঁতা থাকত। ডাকাতরা জানত হরেন্দ্রর অনেক টাকা পয়সা। ওর বাড়িতে একবার এলো ডাকাতি করতে। ডাকাতেরা ওকে সমস্ত টাকা পয়সা বের করতে বলল, তাও সে টাকা পয়সা দিল না। দেবে কোথা থেকে? সব তো পোঁতা ছিল মাটির নিচে। শেষে ডাকাতেরা ওকে খুন করে চলে গেল। সেই থেকে হরেন্দ্র আলেয়া হয়ে ঘুরে বেড়ায়। প্রতি রাতে সে শ্মশান থেকে বেরিয়ে হাঁটতে থাকে। নির্দিষ্ট পথ ধরে এগিয়ে যায়। যেখানে সে টাকা পয়সা মাটিতে পুঁতে রেখেছিল সেখান পর্যন্ত সে আলেয়া হয়ে যায়। মাটিতে পুঁতে রাখা টাকা পয়সা পাহারা দেয়। মণিমা বলে উঠল, সে নিজেই আলেয়া নাকি আলো নিয়ে যায়? কৈলাসবাবু বলেন, হ্যাঁ, সে নিজেই আলেয়ার রূপ ধারণ করে। তার শরীর দেখা যায় না, ভূতের ছায়া হয় না, তাই তার নিজের আলোই হয় আলেয়া। তুমি দেখছো? মণিমা ঠাকুর তাকে প্রশ্ন করে। কৈলাসবাবু বলেন, হ্যাঁ, প্রায় তো ওরে দেখি। কারো কিছু ক্ষতি করে না বলে আমিও কিছু বলি না। আচ্ছা, তুমি চাইলে সে টাকা পয়সা উদ্ধার করতে পারো না? খুইয়া তো বের করতে পারো। ঠাকুরদা বললেন, তা পারি, কিন্তু হরেন্দ্র ভীষণ রেগে যাইব। ও নিশ্চয়ই আমার ক্ষতি করার চেষ্টা করব। আর তাছাড়া ও টাকা পয়সা অভিশপ্ত থাকে, কেউ নিলে তার অমঙ্গল হয়। ভূতিয়া পর্ব 61। অকৃতজ্ঞ অচিন্ত কুমার সেনগুপ্ত। ছোট পাড়াগেঁ শহর, ঢালা মাঠ, অনেকটা দূরে দূরে কয়েকখানা টিনের ঘর। ঘরগুলো ছুঁয়ে ছুঁয়ে আঁকা বাঁকা মাটির রাস্তা। বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, পথে লোকজন নেই, একটা গরুর গাড়িও চলছে না। সবে সন্ধে, কিন্তু মনে হচ্ছে যেন মাঝরাত। পৃথিবী যেন ভয়ে চোখ বুজে আছে, এমনি অন্ধকার। চলছে এক টানা ধারাবাহিক বৃষ্টি, শূন্যময় শোনাচ্ছে একটা কাতর কোঙানির মতো। তাতে শরীরে ঘুম না এসে আসে একটা ক্লান্তিকর বিভীষিকা। বৃষ্টির একঘেয়ে কাতরতা ছাড়া কোথাও এতটুকু শব্দ নেই। না বইছে জলো হাওয়া, না ডাকছে একটা ঝিঝি। মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে বোধহয় অন্ধকারকে এমন ভয়ঙ্কর লাগতো না। একটা বাজ ডাকলেও যেন কেউ কোথাও আছে বলে একটা আশ্রয় পেত। সবকিছুকে এমন একা, এমন দূর মনে হচ্ছে। মাঠের শেষ সীমানাতেই কেশব মজুমদারের বাড়ি। তেজারতি কারবার করে কেশবের বিস্তর পয়সা, কিন্তু হলে কি হবে, মনে তার সুখ নেই। তার মুখের চেহারা আজকের এই আকাশের চেয়েও ঘোরালো। তার সমস্ত বাড়িতে আজকের এই বিবর্ণ অন্ধকার যেন নিঃশ্বাস বন্ধ করে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। কদিন থেকেই এই অঞ্চলটায় ডাকাতি হচ্ছিল। পুরো খবর এসেছে কেশবের বাড়িতেও শিগগিরই ডাকাতের পদধূলি পড়বে। কেশব দিনে রাতে তটস্থ, যেন শুয়ে আছে সে কাঁটার বিছানায়। লাঠি, সোঁটা, হাতিয়ার, বন্দুক সব সে হাতের কাছে জোগাড় করে রেখেছে বটে, কিন্তু মনে তার তবু স্বস্তি নেই। চোখে একটু একটু ঘুম জড়িয়ে এলে মনে হয় গায়ে তার কে সুরসুরি দিচ্ছে। চোখ খুলে রেখে জেগে থাকলে হয় পেছনের দেয়ালে কার যেন এই ছায়া পড়ল। তারপর আজ যা বৃষ্টি শুরু হয়েছে, প্রতি ক্ষণে মনে হচ্ছে এই যেন কারা এলো, এই যেন শোনা গেল কাদের চাপা গলার ফিসফিসানি। বৃষ্টির আর বিরাম নেই। জলে কাদায় রাত উঠেছে খোলা হয়ে। কেশবের স্ত্রী এলো তাকে অভয় দিতে, বললে,
এবার শুয়ে পড়ো। ডাকাতরা তো আর খেয়ে দে কাজ নেই, জলের মধ্যে তারা বিছানা ছেড়ে বাইরে বেরোবে। হ্যাঁ, এবার শুয়ে পড়তে হয় বই কি, কিন্তু বাইরে কে দরজাটা ধাক্কা দিচ্ছে না? দরজায় তো নয়, তোমার মাথায় ধাক্কা দিচ্ছে। না না, শোনো কান পেতে, কে ডাকছে? কেশব চঞ্চল হয়ে উঠে দাঁড়ালো। ভীত অসহিষ্ণু গলায় বললে, আওয়াজটা আরো বেশি স্পষ্ট হয়ে উঠেছে। আশ্চর্য, তুমি শুনতে পাচ্ছ না? কি বুদ্ধি তোমার! ডাকাতরা তোমার দরজা খুলে দেওয়ার জন্য সকাতরে অমন সাধবে কিনা? তারা তো হুড়মুড় করে খিল কপাট ভেঙে চলে আসতে পারে, তাই না? হাওয়া, ওইটা হাওয়ার শব্দ, বুঝলে? না না, স্পষ্ট মানুষের গলা। লণ্ঠনটা উস্কি দিয়ে কেশব বন্দুকটা বাগিয়ে ধরল। বললে, কে? কোনো সাড়া নেই। ডাকাতরা তাদের নাম ধাম তোমাকে বলবে কিনা? হা, কি বুদ্ধি! কে? আমি। ভয়ে সমস্ত ঘরটা যেন ছোট হয়ে এলো। লণ্ঠনের আলো যেন গেল কমে। দেয়ালগুলো হেঁটে কেশবের চারপাশে এলো সরে, দাঁড়ালো ঘন হয়ে। প্রাণপণে সাহস সঞ্চয় করে কেশব বললে, কে? আমি কে? আমি মনীন্দ্র। মনীন্দ্র? কোন মনীন্দ্র? ওপার থেকে রাত্রির অন্ধকার যেন কথা কয়ে উঠল, মনীন্দ্র, মণি, আপনার ভাইপো, ব্যান্ডেলে যে কাজ করত, যাকে আপনি ছেলেবেলা থেকে মানুষ করেছেন। দরজাটা খুলুন, বাইরের কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? কে? মণি? এতদিন পরে? উৎসাহিত হয়ে কেশব দরজা খুলতে যাচ্ছিল, স্ত্রী তাকে বাধা দিল। গলা নামিয়ে বললে, হ্যাঁ, কে না কে মনির নাম ভাঙিয়ে এসেছে, খবরদার দরজা খুলবে না বলছি, নইলে ৩-৪ বছর যে এদিক মারায়নি সে বলা কওয়া নিয়ে হঠাৎ এসে দরজায় ঘা মারবে, তাও এই দুর্যোগের রাতে। কি বুদ্ধি তোমার! পাশের জানলাটার ছিটকিনি লাগানো ছিল না। মনি হঠাৎ ভেতর দিয়ে তার একখানি হাত বাড়িয়ে দিল, রোগা লিকলিকে সরু একখানি হাত। বললে, আলোটা নিয়ে আসুন, দেখুন সেই যে ছেলেবেলায় কবজির গাছটায় কেটে গিয়েছিল সে দাগ স্পষ্ট অটুট আছে। খুলে দিন দরজা, জলে আর কতক্ষণ দাঁড়াবো বলুন? আর সন্দেহ নেই, কেশব এক হাতে দরজা খুললে আরেক হাতে বন্দুকটা সে বাগিয়ে ধরেছে। বিস্ময়ে বন্দুকটা হাত থেকে খসে পড়ে আর কি। সত্যি সত্যি সামনে মণি দাঁড়িয়ে। মণি হাসি মুখে বললে, আমাকে সম্বর্ধনা করবার এই অদ্ভুত আয়োজন দেখছি যে। লজ্জায় বিমর্ষ হয়ে কেশব বললে, মনে কিছু করিস নে, এদিকে আজকাল বড্ড ডাকাত পড়ছে, তাই সবসময় এমনি সাবধান হয়েই থাকি, কখন কি হয় বলা যায় না তো। আমি জানি, তা জেনে তো আমি এলাম। কোত্থেকে এলি? এত রাতে ট্রেন? আমাদের কি, আমরা সোজা হেঁটে চলে আসতে পারি। এই চাকরিটা গেছে, কদিন এখানে ওখানে ঘোরাঘুরি করলাম, শুনলাম আপনাদের এখানে বড় বিপদ, তাই ভাবলুম। তা বেশ করেছিস। এই শোনো না, ওর কিছু খাবার জোগাড় করো না চট করে। না না, আমার খিদে নেই, সবার জন্য একটা বিছানা পেলেই আমি খুশি। আপনারাও মিছিমিছি কেন জেগে আছেন, ঘুমোতে যান এবার। ডাকাত এলে আসবে, ভয় কি, আমি তো আছি। আমি তবে এত পথ ভেঙে এলুম কি করতে? চাকরি খুইয়ে এখন এইখানে তবে শেকড় গাঁথিয়ে বসবে নাকি? কাকার ভাত খুব সস্তা পেয়েছো না? না, কাল ভোরে আবার আমি চলে যাব, ভয় নেই। তবে এক রাত থেকে তুমি কি এমন সাহসের ভোজবাজি দেখাবে শুনি? ডাকাত তো আর তোমার ফরমাস মতো আসবে না, তাই না? তবু তো একটা রাত আপনারা নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবেন, সেটাই বা কি কম কথা। ঘুমে আমার চোখ ঢলে আসছে, শিগগির বিছানা করে দিন না। এই বাইরের ঘরটাই বা মন্দ কি, আমার কিছুতে আর ভয় পূর্ণিমা নেই। বিছানা পাততে লাগলো।
কেশব মনির দিকে আপাত মস্তক নিরীক্ষণ করে বললে, এত জলের মধ্যে দিয়ে এলি, তবু এক ফোঁটা ভিজলি না মনি? সঙ্গে আমার এক বন্ধু আসছিল যে, সেই তো তার ছাতায় আমাকে এক লাফে বিছানায় শুয়ে পড়ল। আগা গোড়া একটা কাঁথা মুড়ি দিয়ে বললে, আপনারা আবার কেন মিছিমিছি জেগে আছেন? নরম ঠান্ডা রাত, এবার চমৎকার ঘুম আসবে। বাইরের ঘরে আমি তো রইলাম পাহারায়, তবে কিসের ভয়? আহা, যা ডিং ডিং এ চেহারা, তার বীরত্বের বহর দেখো একবার। খাটের নিচে দু একটা ইঁদুরের গর্ত আগে খুঁজে রেখো, নাহলে চাকরি গেছে, প্রাণটাও না আবার যায় আর কি। বৃষ্টি থেমে গেছে। আকাশ এসেছে মরা মুখের হাসির মতো ফ্যাকাশে হয়ে। কেশবরা তাদের ঘরে গেছে। স্বামী স্ত্রীর মাঝে কেমন একটা আতঙ্কিত স্তব্ধতা। স্ত্রী বললে, ওই লোকটাকে যে তুমি পরিপাটি করে বিছানায় ঘুম পাড়িয়ে রেখে এলে, সত্যি ও তোমার ভাইপো তো? মা, মনিকে তুমি চেনো না? চিনি তো, কিন্তু এতদিন বাদে খুড়ো খুড়ির সাথে দেখা, কাউকে প্রণাম পর্যন্ত করল না। চেহারা গলার স্বর অব্দি কেমন হয়ে গেছে, হাত পায়ের শিরা উঠে এসেছে, গালে গলায় হাত ঠেলে ভালো করে লোকটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলে তো? কেশবের শির দাঁড়াটা ভয়ে কন কন করে উঠল, অথচ মুখে সাহস এনে বললে, কি যে তুমি, চাকরি বাকরি নেই তাই চেহারা এমন দুর্ভাবনায় খারাপ হয়ে গেছে, দেখছো না? ডাকাতের ভয়ে আমি কেমন শুকিয়ে যাচ্ছি। ও কিছু নয়। কিন্তু এসে একেবারে লম্বা দিল কেন, তাও মুখ সুখ ঢেকে? এমনকি একেবারে শীত পড়েছে জিজ্ঞেস করি? তোমাকে বলছি ও মনি নয়, পাশে মনি নয় বলে চিনতে পারে, তাই অমনি ঝুপ করে কাঁথার তলে লুকায় পড়েছে। চলো, এখন হয়তো ঘুমাইছে, কাঁথার টাকনাটা আস্তে আস্তে তুলে চেহারাটা ওর একবার দেখে আসে। কেশবের গা হাত পা শিরশির করে উঠল, বোঝা গলায় বলল, আজ আর নয়, কাল ভোরে। কাল ভোরে তো চলেই যাবে, যা ঘটবা তা তো আজ রাতেই। এত কথা আগে বলনি কেন? কেশবের স্ত্রী কণ্ঠস্বরকে ঝাপসা করে আনলো, বললে, ও যেই হোক, আমার মনে হচ্ছে ওই ডাকাত। বলো কি, বলো কি? অন্ধকারে শূন্য চোখ মেলে কেশব বললে, ডাকাত গদিতে শুয়ে শুয়ে ঘুম দিচ্ছে কেন? ও আগে থেকে এসেছে, রয়েছে দলের লোকের জন্য দরজা খুলে দিতে। তুমি দেখো আমার কথা ঠিক হয় কিনা, নইলে দেখলে না কথাবার্তায় একখানা ভাব দেখালো যেন আজ রাত্রে আমাদের বাড়িতে ডাকাতি হবে বলেই এসেছে। কি করে জানলো এ কথা? আর কি বর্ষটাই আমাদের উনি বাঁচাবেন, সব অংশে শেষ করে দেবার মতলব। কেশব যেন বন্দি অসহায় একটা পশুর মতো গর্জে উঠল, এখন কি করা যায়? ঘুমোনা সারা আর কি করা যাবে, সারা জীবন তো কেবল নাকে তেল দিয়ে ঘুমালে। কেশব দেয়ালের দিকে আরো একটু ঘন হয়ে সরে বসল, বললে, তুমি বলতে চাও মনি আমারও সর্বনাশ করবে? আমি যাকে ছেলেবেলা থেকে মানুষ করলাম, মনি কিনা তাই বা কি জানে? আর কাটুক তো খানিকটা রাত। আরো খানিকটা রাত কাটল, কোথাও কোনো সারা শব্দ নেই। বাইরের ঘরটা ঘুমে একেবারে মুছে গেছে, একটা নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। দেওয়ালে পিঠ দিয়ে বসে থাকতে থাকতে কেশবের হালকা একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ তুমুল একটা গোলমালে তার হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে গেল। গোলমালটা যে কিসের স্পষ্ট সে কিছু ধারণা করতে পারল না। স্তম্ভিত হয়ে একতাল মাংসের মতো বসে রইল। মনে হলো মরবার আগের মুহূর্তে মানুষ বুঝি এমনি স্তব্ধ হয়ে যায়। তার গায়ে একটা ধাক্কা মেরে তার স্ত্রী বললে, শুনতে পারছো না? বাড়িতে ডাকাত পড়েছে। কোথায় কোথায়? গোলমালটা ঠিক আক্রমণের জয়োল্লাস নয়, যেন পলায়মান কতকগুলি লোকের ভীত কাতর আর্তনাদ। গোলমালটা বাড়ির মধ্যে না এসে ক্রমশ যেন দূরে সরে যাচ্ছে। ব্যাপার কি? কেশব সাহস পেয়ে বলে উঠল, বন্দুক, আমার বন্দুক। বন্দুকের দরকার ছিল না, চিৎকারটা তখন রাস্তা ছেড়ে মাঠে পড়েছে।
বাইরের ঘরে কেশব জানালা খুললে। বৃষ্টির পর আকাশে তখন ঘোলাটে একটু জ্যোৎস্না ফুটেছে। সেই আবছা আলোয় স্পষ্ট দেখা গেল একদল লোক ঊর্ধ্বশ্বাসে প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছে, ঝড়ো হাওয়ার চেয়েও দুর্দান্ত বেগে। এক একবার তারা পেছনে ফিরে তাকায়, কি দেখে তারা কে জানে। আবার মাঠের উপর দিয়ে এলো পাথারে ছুটতে থাকে। সবার মুখে সেই ভয়ার্ত চিৎকার। কেশবের স্ত্রী বললে, এত গোলমাল, রাস্তায় লোকজন জমে গেল, আর তোমার বিয়ে ভাইপোর এখনো ঘুম ভাঙলো না? উনি এসেছিলেন আমাদের ধনে প্রাণের রক্ষা করতে। কেশব খাটের কাছে এগিয়ে এসে হুঙ্কার দিলে, মনে কাঁথাটার কোথাও এতটুকু কুঁচকাল না পর্যন্ত। মনি? কে কাকে ডাকছে? কেশব এক হ্যাঁচকা টানে কাঁথাটা তুলে ফেলল। কোথায় মনি? সমস্ত বিছানাটি তেমনি সাদা, তেমনি পরিপাটি, কোথাও একটা লেখা পর্যন্ত নেই। কি ব্যাপার? বাইরে এসে দেখা গেল ডাকাত সত্যি এসেছিল। অনেক কিছুর চিহ্ন তারা ফেলে গেছে, ছোড়া, শাবল, মুখোশ, লোহার ছোট ছোট ডান্ডা, এমনকি এক পাটে জুতো। পালাবার তারায় কারুরই কোনো দিশে ছিল না। কিন্তু মনি গেল কোথায়? কেশবের স্ত্রী বললে, এই সামান্য ব্যাপারটা তুমি বুঝতে পারছো না? বিটের পুলিশ কোথাও এদিকে টহল দিচ্ছিল হয়তো, তাই দেখে ডাকাতটা ছুটে পালিয়েছে। আর উনি, তোমার মনি, হচ্ছেন ডাকাত দলের সর্দার। কি করে আর শুয়ে থাকেন বলো? ওদের সঙ্গে উনিও দিলেন ধর। কেশব হতভম্ব হয়ে বলল, তাই হবে। তাই যদি না হবে তবে ও ফিরে আসতো না? ডাকাত তাড়িয়ে দেবারই যদি ওর মুরত থাকতো, তবে নিজেও সেই সঙ্গে পালিয়ে গেল কেন? ঠিক নইলে ও এবার সেই সঙ্গে পালিয়ে যাবে কেন? কেশবের বুদ্ধি এতক্ষণে খেলল। পরে ঠকিলে বললে, কিন্তু কিছু নেবার চেষ্টা না করে দলকে দল পগার পার হয়ে গেল, এও এক রহস্য। রহস্য না হাতে না পালালে দেখতে কহ তোমার ভাইপো তোমার বুকে ছুরি বসিয়ে দিত। দেখো না, আসুক না পুলিশ। দলে সর্দারকে যখন চিনতে পেরেছি তখন আর ভাবনা নেই। সকালবেলা যথাসময়ে পুলিশ আসলো। কেশব মনীন্দ্রের নাম, ধাম, জ্ঞাতি, গোষ্ঠীর সব পরিচয় দিয়ে হঠাৎ বেদনায় উচ্ছ্বসিত হয়ে উঠল। এ কি দারুণ অকৃতজ্ঞ ভাবুন! আমি তাকে ছেলেবেলা থেকে মানুষ করেছিলুম, আর সে এসেছিল আমার বুকে ছুরি বসাতে। তাকে দিলাম আশ্রয়, আর তার কিনা এই মতলব ছিল। কেশবের স্ত্রী ঘর থেকে মুখ ছামটা দিয়ে উঠল। আমি তো তখনই বলেছিলাম, ডাকাতের সর্দার, ওর 10টি বছর জেল চাই দারোগা বাবু। আরে আরে শয়তান, নইলে কোনদিন কেউ খুড়োর বুকে ছুরি তুলতে পারে? হ্যাঁ, এ ছুরি প্রায় বুকে বসাচ্ছিল আর কি, আর 1 ইঞ্চি নামলেই সাবার হয়ে যেতাম গো দারোগা বাবু। দারোগা বাবু জিজ্ঞেস করলেন, আপনি কি করলেন? বন্দুক? হ্যাঁ, আমার বন্দুক হাতে না, কপ করে তাই উঁচিয়ে ধরলাম। ভয়ে এসে চেঁচিয়ে উঠল, মুখ থেকে মুখোশ গেল খসে। স্পষ্ট দেখলুম মনীন্দ্র প্যান্ডেল এসে কাজ করে, আমার আপন ভাইপো। রাতে যে ঘরে লন্ঠন চালিয়ে রাখি, তাকে চিনতে দেরি হবে কেন? তারপর ছুট দিল লম্বা, যা ছিল যন্ত্রপাতি সব গেল ফেলে। বন্দুকের সঙ্গে পারবে কেন? গোড়াটা টিপতে গেলুম দারোগা বাবু, পারলুম না। শত হলেও তো নিজের বংশের রক্তপাত। বাবু, আমি তো বারণ করলাম বন্দুক ছুটতে। হ্যাঁ, বলার তো আর অপেক্ষা রাখে না, ওর পরামর্শ শুনেই আমাকে কাজ করতে হয়। কিছু নিতে পারেনি তো? নেবে, নিক না, নেই কিনা কত করে বুকের পাটা। দারোগা বাবু যন্ত্রপাতি সব কুড়িয়ে নিলেন, থানায় জমা দিতে বললেন। ওদের সহজেই ধরে ফেলতে পারবো, অনেক কিছুরই ক্লু পেয়ে গেলাম। এর আগে কোথাও একটা পায়ের দাগ পর্যন্ত পাওয়া যায়নি, অথচ বন্দুক সব বাড়িতেই তো ছিল। বন্দুক থাকলেই তো চলে না, তাকে বাগিয়ে ধরবার কায়দা জানা চাই নাকি?
এই গ্যাং ধরতে পারলে দেশের একটা খুব স্থায়ী উপকার হবে কেশববাবু। আপনার সাহস আর কৌশলকে পুরস্কৃত করতে পারলেই আমরা খুশি হব। আপনার ভাইপোর খোঁজে আজই আমরা প্যান্ডেলে লোক পাঠাচ্ছি। আর এই যে এক পাটি জুতো দেখছেন, তা থেকে এর মালিককে খুঁজে বের করতে আমাদের দেরি হবে না। আবার রাত এলো ঘনিয়ে। আজকে আর বৃষ্টি নয়, ফুটফুট করছে জ্যোৎস্না, দিয়েছে এলোমেলো হাওয়া। লণ্ঠন নিভিয়ে কেশব বাইরের ঘরে তার মশারির মধ্যে এসে ঢুকল। চারিদিক ভালো করে গুঁজে সে নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ল। হাত তেমনি রোগা শীতে লিকলিকে, আঙুলগুলি সাপের মতো পিছিল আঁকা বাঁকা। আঙুলগুলি তার গলার উপর আল গোছে সুরসুরি দিচ্ছে। প্রাণপণে চোখ বুজে সমস্ত শরীর কঠিন করে কেশব চেঁচে উঠল, কে কে? মশারির বাইরে থেকে স্পষ্ট উত্তর এলো, আমি। চিনতে পারছেন না? এই দেখুন কবজির দাগ। কেশব ভয়ে ভয়ে চোখ মেলল। মশারির বাইরে কারো কোনো অস্তিত্বের ভাব নেই। বন্দুক, আমার বন্দুক! কেশব ধর্মর করে উঠে বসল। নামতে গেল খাট থেকে, মশারি তুলতে যাবে অমনি আবার তার বুকের উপর সে হাতটা লোলুপ হয়ে উঠল। কে বললে আমি আপনাকে খুন করতে এসেছিলাম? আমি খুবই অকৃতজ্ঞ না? স্পষ্ট পরিচিত রাত্রির কণ্ঠস্বর। কিন্তু কেশব চেয়ে দেখল ঘরে বাইরে ঝিমঝিম করছে শূন্যতা। বন্দুক, আবার বন্দুক নিয়ে এসো শিগগির! কেশব স্খলিত পায়ে নিচে এলো, ছুটে গেল দরজার দিকে। পা দুটো নিমিষে পাথর হয়ে গেল। দরজার কাছে একটা চেয়ার টেনে মণি এলিয়ে বসে আছে। এ কি মণিচে, তুমি কোত্থেকে? কাল যেখান থেকে এসেছিলাম। কি মনে করে এসেছো জিজ্ঞেস করতে পারি? ধরা দিতে এসেছি। আপনি থাকতে পুলিশ কেন আর কষ্ট করে বলুন? পুরস্কারটা আপনারই হোক। আহা, সে কি কথা! তুমি আমার ভাইপো, তোমাকে ধরিয়ে দেব কি? বসো, তোমার খুড়িমাকে ডেকে আনি। কেশব ভিতরে চলে যাচ্ছিল। বন্দুক আনতে যাচ্ছেন? তার দরকার নেই। বন্ধুকে আমার কিছু করতে পারবে না। বসুন, একটা কথা বলি। কি? কাল আমি ডাকাতদের তাড়িয়ে দিয়েছিলাম। আপনি আমাকে মানুষ করেছিলেন, সে কথা আমি ভুলিনি। কিন্তু কি করে তাড়ালে? আমি ম্যাজিক জানি। ভূতিয়া পর্ব 61। অকৃতজ্ঞ, অচিন্ত কুমার সেনগুপ্ত। ভাই, আমি রাজশাহী থেকে সাকলেন বলছি। আমি 2015 সাল থেকে বহুত এফএম শুনছি। শুনতে না পারলেও ডাউনলোড করেই শুনি। তবে আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ানক ঘটনা আমি শেয়ার করতে যাচ্ছি। ঘটনার কথা মনে করলে আমার গায়ে লোম শিউরে ওঠে। ঘটনাটা এরকম, গ্রামে ঘটা ঘটনা। গ্রামে আমার একটা বন্ধু ছিল, নাম ইমন। তার সাথে আমাদের দুজনের অভ্যাস ছিল রাত্রে ঘোরা। ঘটনাটা গ্রীষ্মকালে ঘটা ঘটনা। তো আমরা একদিন একটা জায়গা ঠিক করলাম, ওই জায়গাটার নাম ছিল কালভাট। কালভাট বলার কারণ আছে, ওখানে 2টা বিল আছে, 2টা বিলের মধ্যে রাস্তা।
রাস্তার এই পাশ থেকে ওই পাশে পানি পারাপারের জন্য দুইটা পাইপ দেওয়া আছে, মানে সেরকম বড় বড় 2-3টা মানুষ আরামসে যেতে পারবে একসাথে। তো এখানে আবার দুই পাশে মানে মানুষ লোকজন বসার মতো শোয়ার মতো এরকম জায়গাও ছিল। তো আমরা ঠিক করলাম রাত্রে ওইখানে যাব। আমরা রওনা হলাম ওই যে উদ্দেশ্যে। বিলের মধ্যে দিয়ে যাচ্ছি, বাতাস বইছে, চাঁদের আলো আছে। তো আমরা কিছু তেমন ফিল করি না। ওখানে গেলাম, ওখানে যে কিছুক্ষণ কাটানোর পরে আমি আগে আসতে থাকলাম, মানে আসতে দেখলাম আমার বন্ধু আমার পিছনে নেই। তো আমি পিছন ফিরে অনেক খোঁজাখুঁজি করার পর বাড়িতে আসতে থাকলাম, যে ভাবলাম ওই মানুষ চলে আসছে, কি মজা করছে, এমনি চলে আসবেনি। তো একটু পরে কয়েক ধাপ দিতে দেখলাম যে ওইখানে বসে আছে ওই কালভার্টে এর ওই জায়গায়। তো আমি তাকে একটু কাছে গিয়ে ডাকতে, ওই সময় দেখি পিছন ফিরে আমাকে ডাকছে আমার বন্ধু ইমন। আমি সামনে ফিরে দেখি ওই নাই। তাহলে আমার সামনে কি ছিল? তাহলে আমি অত সিরিয়াস ভাবে এই ঘটনাটা নিয়ে যা মনে হয়েছে, মনে করছি হ্যালোজিনেশন, আমার চোখের ভুল দেখছি। তো ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এখানে শেষ হচ্ছিল না। আমরা রুমে যখন আমি ঘুমাতাম, রুমে একা থাকতাম। আমাদের বাড়িটা একটু জঙ্গল টাইপের, জঙ্গলের মধ্যে এরকম জায়গায়। আমার বাড়ির রুমের পাশে একটি পুকুর আছে আর কি। মাঝে মধ্যেই এরকম মনে হয় আমি পড়ার সময় যে যেন কেউ পুকুরে জাল ফেলছে, কি এমন হতে পারে যে আমার রুমের টিনের চালে কেউ ঢিল মারছে, কি আমার দরজা টোকা দিচ্ছে, কি জানলা টোকা দিচ্ছে, খুললে কেউ থাকে না। তো এরকম ভাবে অনেক ঘুরতে থাকে। তো একদিন আমি রাতে ঘুমাইছিলাম, ঘুমিয়ে হঠাৎ করে ঘুম থেকে জায়গা পাই। জায়গা পেয়ে দেখি আমার ভাইয়ের সামনে একজন সাদা কাপড় পরা লোক আছে, দাঁড়িয়ে আছে ওই মুখে। আমি তার কাছে যাই, রুমের আলোটা অন করতে চাই কিন্তু অন করতে পারি না। মানে কি হয়েছে যেন অন করতে পারি না। যেমন আমি যাই, তো মানে জিরো বাল্ব আর কি যাকে বলে, ওই বাল্বের আলোটা দেখতে পাই, যে আমার বড় বাল্বটা আর কি খেয়াল করতে পারি না। একদম তার চোখ নাই, তার চেহারা দৃষ্টি কিরকম একটা। আমি ভয় পেয়ে ওখানে সেন্সলেস হয়ে যাই। পরে আমি যখন জায়গা পাই, তখন মা বাবা ছিল, মানে বলছিল কি হয়েছে, তুই রাত্রে এভাবে চিৎকার দিলে, সেটা বুঝতে পারলাম না কি হয়েছিল। তার থেকে কিছু হয়নি। তো মসজিদের ইমামের কাছে যাই, তিনি আমাকে মানে পানি পড়া তাবিজ দেন। তারপর থেকে আর কোনো কিছু ঘটেনি, এখনো ভালোই আছি রাসেল ভাই। তো আরো ঘটনা আছে, সময় পেলে পাঠাবো ইসলামের ঘটনা। তো আজকে যে ঘটনাটা নিয়ে এসেছি সেটা বিখ্যাত লেখক মার্ক টোয়েনের জন্ম যে শহরে, সেই শহরকে নিয়ে একটা ঘটনা, সেই শহরের একটা ঘটনা। শহরটা হচ্ছে হ্যানিভেল, মিসৌরির এই শহর। তো সেখানকার 3টি ছেলে 1967 সালে তারা হারিয়ে যায়, এবং মানুষের হারিয়ে যাবার যে ঘটনাগুলো রয়েছে তার ভেতর এই ঘটনাটা অন্যতম আলোচিত। কারণ এই 3টি ছেলেকে উদ্ধারের জন্য অনেক অনেক চেষ্টা করা হয় এবং অনেক দিন যাবৎ সে চেষ্টা করা হয়, যদিও আজ পর্যন্ত প্রায় 51 বছর হতে চলল, এখন পর্যন্ত তাদের কোনো ধরনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তো হ্যানিভেল শহরের 3টি ছেলে 1967 সালে হারিয়ে যায়। মার্ক টোয়েনের সৃষ্ট চরিত্রগুলোর মতোই শহরের পাশের গুহাগুলোতে অ্যাডভেঞ্চার করে বেড়ানো এখানকার শহরের বাচ্চাদের ভেতর একদম জন্মগত ব্যাপার। টম সয়ার বা হ্যাকেলবেরি ফিনের মতো নতুন কোন এক অ্যাডভেঞ্চারের নেশায় জোল হগ, বিলি হগ এবং তাদের বন্ধু, ধারণা করা হয় তাদের আরেক বন্ধু
এডুইন ক্রেগ টোয়েল 1967 সালের 10 মে তারা বাড়ি থেকে বেরিয়ে যান। তাদের সাথে ছিল তাদের প্রতিদিনকার মতোই তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো তাদের লাগে, সাথে বড় একটা ফ্ল্যাশ লাইট এবং আরো অন্যান্য জিনিসপত্র, এগুলো নিয়েই তারা বেরিয়েছিল। কিন্তু সেদিন আর তারা ঘরে ফিরে আসেনি। সে সময়কার অন্যতম আলোচিত একটা ঘটনা ছিল এই 3 জনের হারিয়ে যাওয়ার ঘটনাটি। হ্যানিভেলের খুব আলোচিত একটা রাস্তার কাজ চলছিল সেই সময়টাতে, হাইওয়ে 79। ধারণা করা হয়, অনেকে ভেবে থাকেন যে সেই রাস্তায় করার সময় বেশ অনেকগুলো গর্ত করা হয়, সেগুলোতে হয়তো হারিয়ে গেছে তারা। শুধু এর পেছনে প্রমাণ হিসেবে কিছুই দেখানো যায় না। এমনকি বালক তিনটিকে শেষবারের মতো যে এখানে দেখা যায় সেটা হচ্ছে মার্ফিস কেভ নামে একটা গুহা রয়েছে, সেদিকে তাদেরকে দেখতে দেখা যায় আর কি শেষবারের মতো। এবং তারপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। টাইমলাইন অনুযায়ী 1967 সালের 10 মে এই 3 বালক বাড়ি থেকে বের হয়। তবে তার আগে যেটা হয় যে হক ফ্যামিলিতে বিলি হক এবং জো হক, তারা হচ্ছে তাদের 11 ভাই বোনের ভিতরে 2 জন। এবং শেষ যেদিন তাদেরকে দেখা যায়, যেদিন তারা হারিয়ে যান তার আগের দিনই এই 2 জন সারা শরীরে কাদা মাখামাখি, মাটি মাখামাখি হয়ে ঘরে ফিরেছিলেন। তাদের বাবা মা তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে কি হয়েছিল। তো সবকিছু জানার পর তাদেরকে বাসা থেকে বের হওয়ার প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয় এবং তারা যেন আর কখনো ওই গুহার দিকে ঘুরতে না যায় সেদিকেও বাবা মা আর কি যথেষ্ট নিষেধ করেন। কিন্তু ছেলেবেলা এবং কিশোর বয়স, সেই সময়টাতে মানে কোনো বাধাই আসলে আটকে রাখতে পারে না অনেক সময়। তারা সেই বাধাটা ডিঙিয়ে তারা চলে যায় আবারও তাদের নতুন অ্যাডভেঞ্চারে। এবং এই জায়গাটাতে যেটা হয় যে গুহাগুলো অসংখ্য টানেল তৈরি করেছে এবং অসংখ্য দিকে চলে গেছে এবং কিছু কিছু জায়গায় খুব মানে রিস্কি কিছু জায়গা রয়েছে। তো সেই জায়গাগুলোতে তারা গিয়েছে এবং 1967 সালের 10 মে শেষবারের মতো তাদেরকে দেখা যায় মার্ফিস কেভে, তাদেরকে ঢুকতে দেখা যায় এবং আর কখনো তাদেরকে বের হতে দেখা যায়নি। তো সেই মার্ফিস কেভে সবচেয়ে বেশি পরিমাণ খোঁজাখুঁজি হয়েছে এবং আশেপাশে সব জায়গাতে খোঁজাখুঁজি হয়েছে। যেটা হয় যে বুধবার ছিল 10 তারিখ মে মাসের 1967 সালে, সেদিন তাদেরকে শেষ দেখা যায় 4:30টার সময়। তাদের জিনিসপত্র নিয়ে তারা সেই গুহাতে তারা ঢোকে এবং রেস্কিউ এফোর্টের মেইন ফোকাসটাই ছিল সেই মার্ফিস কেভ। তো যখন এই হারিয়ে যাওয়ার ঘটনাটা প্রথম যখন জানাজানি হয়, তারপরে মার্ক টোয়েন এমার্জেন্সি স্কোয়াড তারা সবার আগে রেসপন্স করে এবং তারা সবার আগে খোঁজাখুঁজি করতে শুরু করে এবং তার খুব পরপরই ন্যাশনাল রেস্কিউ মিশনের শতাধিক কর্মী সেখানে চলে আসেন। 3 দিন পরেও যখন বাচ্চাগুলোকে আর ফিরে পাওয়া যাচ্ছে না, ব্যাপারটা তখন খুবই মর্মান্তিক এবং খুবই বিপজ্জনক হয়ে দাঁড়ায়। পুরো দেশ থেকে তখন এই রেস্কিউ মিশনে লোক পাঠানো এবং যারা হচ্ছে এক্সপার্ট তাদেরকে পাঠানো হয়। সেই মার্ফিস কেভ থেকে শুরু করে আশেপাশের যে কয়টা কেভ আছে সবগুলোতে তারা তন্ন করে খোঁজে এবং তারা সেই বাচ্চাগুলো যারা হারিয়েছে তাদের ব্যবহার করা কোনো কিছুই তারা খুঁজে পাননি, কোনো ক্লু তারা খুঁজে পাননি। টানা 10 দিন ধরে চেষ্টা করেও যখন সে হারিয়ে যাওয়া বাচ্চার বাবা মার উদ্দেশ্যে কোনো সুসংবাদ নিয়ে আসা সম্ভব হয়নি, তখন সেই প্রিলিমিনারি স্টেজের রেস্কিউ মিশন শেষ করা হয়। মোটামুটি জুন মাস পুরোটাই পরবর্তীতে আরো বিভিন্নভাবে চেষ্টা করা হয় সেই শহরের আশেপাশে যত হন্টেড হাউস থেকে শুরু করে যত বিপজ্জনক এলাকা রয়েছে সব জায়গাতে তন্ন করে খোঁজা হয়, কিন্তু কোথাও এই 3 বালকের কোনো ধরনের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। তো মোটামুটি জুন মাসের শেষ দিক নাগাদ সব ধরনের রেস্কিউ মিশন বন্ধ করে দেওয়া হয় এবং তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না হয়তো সেটাই মেনে নিতে শুরু করেন তার পরিবারের সদস্যরা, যেটা আসলেই ঠিক। আসলে আর কখনোই তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। এই ট্র্যাজেডি নিয়ে পরবর্তীতে 2010 সালে C.W. স্টুয়ার্ট একটা বই লেখেন, সরো অফ দ্য হার্ট। হ্যানিভেলের সেই 3 হারিয়ে যাওয়া ছোট্ট বালককে নিয়ে লেখা এই গল্পের বই সরো অফ দ্য হার্ট।
তো যাই হোক, এই ছিল আমাদের আজকের আনসলভড মিস্ট্রি সেগমেন্টে এই 3 বালকের হারিয়ে যাওয়ার ঘটনা।